দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আমরা আজকে অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলতে চাইব। বিশেষ করে 2007 সালের 7 মে বঙ্গবন্ধু কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অনেক রক্তচক্ষু এড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবারও পা রেখেছিলেন। আমরা জানি যে সে সময়ে 1-11 সরকার এবং সেই সরকারটি নানাভাবে বিপর্যস্ত একটা পরিস্থিতির প্রেক্ষাপটে গণতন্ত্র হুমকির মুখে থেকে নানাভাবে নিষেধ করা, হুমকি দেয়া, যেন কোনো মতেই যেন দেশে না ফেরেন। কিন্তু তিনি দেশে ফিরেছিলেন এবং দেশে ফিরেছিলেন বলেই আমরা 2008 সালে একটি সাধারণ জাতীয় নির্বাচন পাই এবং তার প্রেক্ষিতে গণতন্ত্রের প্রবাহমানতা আমরা দেখি। আমরা সেই দিনটিকে একটু স্মরণ করে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইব। সেই সব ভয়ঙ্কর দিন পেরিয়ে আমাদের আজকের শিরোনাম। আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যারকে। অনেক দিন পর স্যারকে আমি যুক্ত করতে পারলাম, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের, এবং সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আলী হাবিবকে আমি পেয়েছি। আলী হাবিব ভাইকে একটু ধন্যবাদ দিতে চাইব যে আজকের এই বিষয়টি তিনি আমাকে বলেছেন যে এটা একটি আমরা আলোচনা করতে চাই এবং স্যারকেও তিনি রাজি করিয়েছেন। মান্নান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে কথা বলছিলাম যে সেই সব ভয়ঙ্কর দিনগুলো পেরিয়ে আপনার মনে আছে যে সে সময়ে যারা স্পোকম্যান ছিলেন, বিশেষ করে যেহেতু টেলিভিশন সাংবাদিকতা সেগুলো আমরা ফলো করতাম, প্রতিদিনই এই আলোচনাগুলোর মধ্যে আমরা নানাভাবে রিপোর্টিংয়ের মধ্য দিয়ে বা আমাদের অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে বলার চেষ্টা করতাম, নানা ধরনের দিক নির্দেশনা আসতো, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এবং এক অন্ধকার যুগের মধ্য দিয়েই কিন্তু আমাদের যেতে হয়েছে। কিন্তু সেদিন মাননীয় প্রধানমন্ত্রী আজকে তিনি যেভাবে ফিরে এলেন, এ ধরনের বেশ কিছু ভিডিও ফুটেজ, ফটোগ্রাফস আমরা প্রায়শই দেখি, প্রায়শই দেখিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই মান্নান স্যার অনেক কিছু যুক্ত করার আছে। স্যার, কি যুক্ত করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে জাস্ট 7ই মে এই যে তিনটি আলোচনা না করে আমরা একটু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা ওইখানে আমি মনে করি যে আলোচনা করাটা প্রাসঙ্গিক হবে। আমার বয়সে আমি এই বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে রাজনীতির অনেক চড়াই উতরাই ঘটতে দেখেছি। অনেক ধরনের ঘটনার আমি সাক্ষী থাকার আমার সুযোগ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থেকে রাজনীতি করার বিষয়টা তারা রপ্ত করেছে তাদের জন্মলগ্ন থেকে। আওয়ামী লীগের জন্মলগ্ন যদি আমরা বলি, এখন 75 বছর হচ্ছে, কদিন পরে হবে। সে 1949 সনে জন্ম নেওয়া দলটি অনেকবার পাকিস্তান আমলে, বাংলাদেশের আমলে নিষিদ্ধ হয়েছে। অনেক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন। বঙ্গবন্ধু দুইবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 15ই আগস্ট 1975 সনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ নামক দলটি ক্ষমতার বাইরে থেকে যে রাজনীতি করা যায়, দেশের জন্য কাজ করা যায়, গণতন্ত্রের জন্য কাজ করা যায়, সেটি তারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন, শিখেছেন। একটা পদ্ধতির মাধ্যমে গিয়ে একটি রাজনৈতিক দলে রূপান্তর হয়েছে। সেই সময়টাতে আমরা 21 টেলিভিশনে কাজ করতাম এবং সেই কত ধরনের আপনার সাথে ব্যক্তিগত কথাবার্তা এবং কতভাবে কত কিছু সংগ্রহ করা এবং সেগুলো নানাভাবে ফাঁকফোকর দিয়ে প্রচার করা। তো এই রকম ভয়ঙ্কর অন্ধকার সময় পেরিয়ে বাংলাদেশ আজকের এই আলো ঝলমলো দিনগুলো পালন করছে। আমরা আলী হাবিব ভাইয়ের কাছে যাব। আলী হাবিব ভাই, শুরুতেই ধন্যবাদ দিব যে এই যে অন্ধকার পেরিয়ে আমাদের যাওয়া, বা যে প্রশ্নটি স্যারকে আমি বারবার করার চেষ্টা করছি, স্যারের মুখ থেকে শুনতে চাইছিলাম যে বিশেষ করে এই সব অন্ধকার পেরিয়ে আজকের বাংলাদেশকে এগিয়ে নেওয়া, সেটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। আলী হাবিব, কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব শাহ অপু আপনাকে। আমরা যেটি অধ্যাপক আব্দুল মান্নান যে জায়গাটিতে আলোকপাত করার চেষ্টা করছিলেন, আমি সেই জায়গাটি ধরে ছোট্ট করে একটু আসি আগে। যে 2007 সালের 11 জানুয়ারি 1-11 সরকার নামের যে সরকারটি বাংলাদেশে চেপে বসেছিল, আমি বারবার করে আমার লেখায় বা যেখানেই বলেছি, আমি সেই সরকারটাকে বলি চেপে বসা সরকার। এবং সেই সরকারের একটি লক্ষ্য ছিল, যেটি মান্নান স্যার বললেন, সেই লক্ষ্যটি হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি যা কলুষিত, এটা প্রমাণ করা।
এবং তাদের একেবারে টার্গেটেড প্রথম টার্গেটটা ছিল হচ্ছে প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, এবং বিশেষ করে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা সেই দিনগুলোতে যদি যাই, তারা দেখবো যে তারা এক একটি করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সিদ্ধান্তগুলো যদি আমি কেমন ছিল, যদি আমরা দেখি যে ওই 2007-এর 5 এপ্রিল তারা এরকমটি ঘোষণা করে দিল যে তারা নতুন করে ভোটার আইডি কার্ড করবে, এবং সেই ভোটার আইডি কার্ড শেষ হওয়ার পর নির্বাচন হবে, অর্থাৎ তাদের ক্ষমতায় থাকার সময়টা যেন দীর্ঘ হয়। সেই আমি সাহসের জায়গাটিতে বলছি, আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নের জায়গাটিতে আসবো। আমি সাহসের জায়গাটিতে আসছি। কিছু ব্যাকগ্রাউন্ড বললেন, মান্নান স্যার বললেন, সেখানে হচ্ছে যে 5 তারিখে এরা ঘোষণা করে দিল যে নতুন করে ভোটার আইডি কার্ড হবে, এবং 7 তারিখে বিবিসি বাংলাকে দেওয়া একটা সাক্ষাৎকারে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তিনি আওয়ামী লীগের সভাপতি, এখন সভাপতি, তিনি বললেন যে দীর্ঘদিন যে জরুরি অবস্থা দিয়ে দেশ চালানো, এটার ফল কখনো শুভ হবে না। এবং এর পরপরই কিন্তু তার ঠিক 2 দিন পর 7 তারিখ উনি সাক্ষাৎকার দিলেন, 9 তারিখে দেখুন তেজগাঁও থানায় তার নামে মামলা হচ্ছে, এবং এরপর তিনি ঘোষণা করে দিলেন যে তিনি দেশে ফিরছেন। ভয়েস অফ আমেরিকাকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন 13 তারিখে, এবং সেদিন তিনি বললেন যে তাকে যদি জীবন্ত ফিরতে না দেওয়া হয়, তার মরদেহ হলেও দেশে ফিরবে, এবং তিনি তার সিদ্ধান্তের কথাটি জানিয়ে দিলেন যে 23 এপ্রিল তিনি দেশে ফিরবেন। এবং 18 এপ্রিল প্রেস নোট জারি করা হলো যে যাতে তাকে দেশে ফিরতে না দেওয়া হয়। তিনি 19 এপ্রিল তখন লন্ডনের যারা পার্লামেন্ট সদস্য তাদের সঙ্গে দেখা করছেন, এবং বিভিন্ন মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, এবং 23 এপ্রিল ফেরার দিন ঘোষণা করে তিনি 22 এপ্রিল কিন্তু তার বোর্ডিং এ সংগ্রহ করার জন্য চেষ্টা করেছেন, তাকে দেওয়া হয় নাই। 25 এপ্রিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো, এবং এরপর 7 তারিখে তিনি ফিরলেন। তারপর তো 2008 সালের যে ডিসেম্বরের নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি কথা আপনি উল্লেখ করেছেন। আমরা এখন যদি দেখি যে তিনি 5 বারের প্রধানমন্ত্রী, টানা 4 বার, এবং দলের প্রধান, এবং একই সঙ্গে সব সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দেওয়া, দেশের এই অভিযাত্রায় যে নেতৃত্ব দেওয়া, সেটাকে তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2009 থেকে 2024 15টা বছর আমরা যদি একটুখানি খেয়াল করি, আমরা কি দেখছি? গত 15 বছরে বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। স্যার, এবং আমি আসবো হাবিব ভাই, বিশেষ করে এই 15 থেকে 24 বা এই 9 থেকে 24, এই গেল 1.5 দশক বা তারও কিছু সময় ধরে আমরা দেখছি। আমরা একদম একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আসতে চাইবো। নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে বিরতির আগে আলী হাবিব বলছিলেন যে গেল 1.5 দশক এবং তারও বেশি কিছু সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এক অন্ধকার পরিস্থিতি থেকে এই মুহূর্তের যে জার্নিটি, সেটি আমাদের সঙ্গে বিশেষ করে অধ্যাপক ডক্টর মান্নান স্যারের কাছ থেকে একটু শুনবো। স্যার, আলী হাবিব ভাই বলছিলেন, কিন্তু আলী হাবিব ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে গেল 1.5 দশকে এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্রটি আমরা নানাভাবে দেখি, কারণ কম বেশি ব্যাকগ্রাউন্ড আমরাও জানি যে কোন প্রেক্ষিতে কেন এই পরিস্থিতি ঘটলো। ঠিক তার পরপর এক অসাধারণ যাত্রা তিনি শুরু করলেন, জার্নি তিনি শুরু করলেন। সেই জার্নিটি কিন্তু এখন অনেক ক্ষেত্রে দৃশ্যমান। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বলতে বাধ্য হচ্ছি যে মেইন স্ট্রিমের গণমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়াতেই এখন যখন আমরা বড় বড় মেগা প্রকল্পর পাখির দৃষ্টিতে দেখার ছবিগুলো দেখি, কিংবা একদম প্রত্যন্ত বা গণমাধ্যম তাদের তো সবসময়ই
সময় কম থাকে, স্পেস কম থাকে, আবার এই ধরনের কথাগুলো বললে কেউ কেউ সমালোচনার চোখে দেখেন, বলেন যে এগুলো সরকারের দালালি করা বা তারা একটা অন্যভাবে একটু চিহ্নিত করার চেষ্টা করে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এটাই যে বাংলাদেশে যে দৃশ্যমান ধারাবাহিকতা সেটি কিন্তু পুরো পৃথিবী বলছে, পুরো পৃথিবী দেখছে। ১.৫ দশকের এই যে জার্নিটি, এটি কিভাবে মূল্যায়ন করবেন মান্নান স্যার? এই যে দীর্ঘ সময়ে বাংলাদেশকে আমি একেবারেই পরিবর্তন, এমন একটা পরিবর্তন হয়েছে যে মানুষটি বাংলাদেশে 2009 সনে এসেছিল, এখন যদি এতদিন পরে আসে সে বাংলাদেশকে চিনতে পারবে না। আমি শুধু অর্থনীতির কথাটাই বলি যে বাংলাদেশ যখন শেখ হাসিনা 2009 সনে ক্ষমতা নেয়, তখন বাংলাদেশের অর্থনীতির আকার ছিল আনুমানিক ১১০ বিলিয়ন ডলার। সেই অর্থনীতি এখন হয়ে গিয়েছে ৪৬২ বিলিয়ন ডলার। এবং আমরা এখন বিশ্বে, আগে কোনো আমাদের র্যাঙ্ক ছিল না, বিশ্বে এখন ৩৩তম অর্থনীতির দেশ। এবং আশা করছি আগামী 2030 সন নাগাদ বা তারও আগেও হতে পারে 26 সন নাগাদ আমরা বিশ্বের 24তম অর্থনীতির দেশ হব বলে আমরা আশা করছি। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, প্রায় এখন 2,800 টাকা, $800-এরও বেশি মাথা পিছু আয় হয়েছে। আমাদের দেশে যে যোগাযোগ ব্যবস্থার একটা অসাধারণ উন্নতি হয়েছে, সেটির তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ বলা হচ্ছে 2050 সন নাগাদ বা তারও আগেও হতে পারে যে বিশ্বের নবম মানে ভোগ্য পণ্য ভোগের বা বাজারের দেশ হবে। এটা হচ্ছে আমাদের একটা বিরাট অর্জন। এই অর্জনটা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে যদি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তার এই যে এই দীর্ঘ এই যে তিন মেয়াদ, এখন 4 মেয়াদ চলছে, এই সরকারে যদি তিনি না থাকতেন। আপনার মনে আছে তিনি কারাগারে যখন ছিলেন তিনি সেখানে কি করেছেন, সেটা একটি কাজে করেছেন। ওই যে আমি যখন কারাগারে ছিলাম তখন আমি একটা খাতার মধ্যে লিখতাম, আমি যদি কখনো আল্লাহ আমাকে সরকারে যাওয়ার ক্ষমতা দেয়, সুযোগ দেয়, তাহলে আমি এই এই কাজগুলো করব। তিনি একটা হোমওয়ার্ক করে রেখেছিলেন আগামী বাংলাদেশের জন্য। সেই হোমওয়ার্কটা যে এখন বাস্তবায়ন হচ্ছে, এটা আমরা বলছি না, বিশ্বের জনগণ বলছে, বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা বলছেন, স্যার আমি ওয়ার্ল্ড আপনার ব্যাংক, কথা সূত্র ধরে তারা বলছেন। আলী হাবিব ভাইয়ের কাছে যাব। হাবিব ভাই, মান্নান স্যার যেমনটা বলছিলেন যে এই কথাগুলো আমরা বলছি না, এটি উন্নত বিশ্বই বলছে। এবং নানাভাবে আমি যেহেতু একটু অর্থনীতির খোঁজ খবর রাখি এবং বিশেষ করে ডাভোসে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনটি চলছিল, তো আমার খুব সুযোগ হয়েছিল যে আমি একটু ভালোভাবে সেটাকে মানে বোঝার, বিশ্লেষণ করার, মানে আমি নিজেই খুব বেশি সময় দিয়েছিলাম যে একদম প্রত্যেকটি সেশনের নোটগুলো একটু অনলাইনে দেখা, পড়া, বোঝার চেষ্টা। সেখানে পিটার মেইনলেন বলে এক ভদ্রলোক, তিনি বাংলাদেশের অর্থনীতি, তার এগিয়ে যাওয়ার গল্প নিয়ে তার একটা গবেষণা, অসাধারণ গবেষণা। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ এমন একটি দেশ, এমন একটি অর্থনীতি, তার এই অর্থনীতির ক্ষেত্রে কিছু ফোরকাস্ট করা বা যে সমস্ত অর্থনীতির থিওরি কি যেগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলি ওখানে খুব বেশি মেলে টেলে না, খুব একটা প্রতিফলিত হয় না। আমার খুব প্রথম অবাক লাগলো যে এত বড় অর্থনীতিবিদ তিনি বলছেন। তারপরে তিনি বললেন যে এখানকার মানুষ, তার যে সাহস, তার যে সাহসিকতা, একদম শূন্য থেকে কিভাবে উঠতে পারে এটি বাংলাদেশ থেকে শেখার। তারপর তিনি প্রায় 184টি কেস স্টাডি তিনি দেখিয়েছেন। অসাধারণ একটা কাজ, মানে যেটি অন্য বিশ্বে অন্য কোনো দেশের হলে তারা হয়তো এটিকে অনেক বেশি প্রচারণা আনতেন, কিন্তু আমরা খুব বেশি প্রচারণায় করতে পারিনি। ধারাবাহিকতায় অমর্ত্য সেন মাঝে মাঝে বলেন, আলী হাবিব আপনার কাছ থেকে শুনবো যে বাংলাদেশের মানুষের বুকের ভেতরে অসীম একটি শক্তি রয়েছে, যে এই বিপদগ্রস্ত হওয়ার পরপরই মুহূর্তেই তিনি ঘুরিয়ে দাঁড়াতে পারে। এটি একটি বিরল গুণ। আলী হাবিব কি যুক্ত করবেন? ধন্যবাদ আবারও আপনাকে। আমি সেই জায়গাটি ধরেই একটুখানি বলি যে 2024 সালের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, যেটি যার এপ্রিল সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি একটি ঐতিহাসিক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছে, একেবারে দ্বার প্রান্তে রয়েছে। আর আমরা তো ওয়ার্ল্ড ব্যাংক, IMF এদের কথা সবসময় শুনি, সবসময় বলি। IMF অতি সম্প্রতি বলেছে যে 2025 সাল থেকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা GDP প্রবৃদ্ধি বাড়তে শুরু করবে, একই সঙ্গে কমতে শুরু করবে
উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা, এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতেও বাংলাদেশের অবদানটা বাড়বে। এবং তারা একটা ফোরকাস্ট করেছে যেটা একেবারে সাল ধরে, সেটি হচ্ছে যে আইএমএফ করেছে 2028 সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানটা হবে 19তম। আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষের সাহস, সাহস শুধু নয়, বাংলাদেশের মানুষের ভালোবাসা। আপনি যদি একেবারে প্রান্তিক পর্যায়টাতে যান, প্রান্তিক পর্যায়ে গিয়ে দেখেন যে উৎপাদনের সঙ্গে যারা জড়িত, খুব সহজ, মানে এটা একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না যে বাংলাদেশ এখন পর্যন্ত একটা কৃষি প্রধান দেশ, এবং সেই কৃষি প্রধান দেশের যারা মাঠে ফলন ফলাচ্ছেন, ফসল ফলাচ্ছেন, সেই কৃষক, সেই প্রান্তিক মানুষটি, এটা আমার নিজের চোখে দেখা যে কি পরম মমতায় তার উৎপাদনটি করছেন, এবং তার সৃজনশীলতা, এই প্রান্তিক মানুষটির সৃজনশীলতা। করোনার সময় আপনি দেখুন, একমাত্র কৃষি করোনার সময়টাতে বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছিল, কোন রকম নড়চড় হতে দেয়নি। এটি হচ্ছে ভালোবাসা, এটি হচ্ছে সাহস। এই স্যার, 2 বছর ধরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যার, শেষ কথায় কি যুক্ত করবেন? 1 মিনিট আপনি সময় পাবেন, 1 মিনিটে কি যুক্ত করবেন? যুক্ত করার তেমন একটা কিছু বেশি নেই। একটি দেশের সম্পদ অফুরান থাকতে পারে, সেই সম্পদকে যারা কাজে লাগান, তাদের নেতৃত্বে যিনি দেন, তার উপরে নির্ভর করে সেই দেশটি কোন দিকে যাবে। পৃথিবীর অনেক দেশে অনেক সম্পদ আছে, তো তারা খুব বেশি দূর যেতে পারে নাই নেতৃত্বের দুর্বলতার কারণে। সুতরাং বাংলাদেশে আমাদের প্রাকৃতিক সম্পদ তেমন একটা খুব বেশি কিছু নাই বললেই চলে। কিন্তু যাই আছে, সেটা কৃষিতে হোক, সেটা জনসম্পদে হোক, সেটাকে সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে আমরা যতটুকু এসেছি, তার একটা সিংহভাগ আমি মনে করি যে তার যে সাকসেসের সফলতার ভাগিদার কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা শেষ তার করব। উপরে আমাদের আলী এখনো আস্থা হাবিব, আছে। আমরা 30 সেকেন্ড সময় আপনি পাবেন সমাপনী বক্তব্যে, কি যুক্ত করবেন? আমি শেষ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই, যিনি দেশ সেবার ব্রতে রাজনীতিকে সত্য বলে জেনেছেন, এবং এই সত্য থেকে তিনি কখনো বিচ্যুত হননি। এবং একটা কঠিন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে দেশ সেবার দায়িত্ব দিয়েছিল এদেশের মানুষ। শেখ হাসিনা গত 15 বছরে দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা যদি রবীন্দ্রনাথের ভাষায় বলি, তাহলে দুরূহ কাজে কঠিন পরিচয় দিতে পেরেছেন তিনি। এবং শেষ কথাটি হচ্ছে যে আমাদের, মানে আশার যে জায়গাটি, সেই আশার জায়গাটি হচ্ছে আমাদের সবার মাথার উপরে তিনি ছায়া হয়ে আছেন। এই ছায়া আরো দীর্ঘদিন থাকুক। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যার এবং আলী হাবিব, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।